20 গ্রাম ভরের একটা গুলি আনুভূমিকভাবে চলে 1 মিটার দৈর্ঘ্যের একটি হালকা রশি দিয়ে খাড়াভাবে ঝুলানো 1 কেজি ভরের একটি কাঠের গুঁড়ির কেন্দ্রের সাথে লেগে গেল। এতে করে রশি উল্লম্বের সাথে সর্বোচ্চ কত কোণে আনত হবে? আমরা এই পুরো কোয়েশ্চেনটার একটা ফিগার রাখছি, এর নিচে দেখো। এই চিত্রের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি যে কোয়েশ্চেনে কি বলা আছে। ধরো এই পজিশনে একটা 1 কেজি ভরের বস্তু আছে, সো এম হচ্ছে 1 কেজি। সো 1 কেজি ভরের বস্তুটাকে আমরা এই যে এখানে টোটাল এই 1 মিটার দৈর্ঘ্যের একটা রশির সাহায্যে ঝুলাই রাখছি উল্লম্বভাবে। সো এটা এখন ফিক্সড আছে, স্থির আছে। স্থির আছে মানে এই পজিশনে তার ভেলোসিটি কত? 0। সো তাকে কি করলাম, এখন আমরা এই যে স্মল এম যেটার ভ্যালু হচ্ছে 20 গ্রাম, সো এই 20 গ্রাম ভরের এই এক বুলেটটাকে আমরা একটা নির্দিষ্ট ভেলোসিটিতে অনুভূমিকভাবে নিক্ষেপ করলাম, যাতে করে সে এই পথ ধরে যায় এই বস্তুটাকে আঘাত করে। সো আঘাত করলে কি হবে, এখন বস্তুটা যদি এই যে এই রশি দিয়ে যদি বাধা না থাকতো, তাহলে সে এই পথে সোজাই চলে যেত বস্তুর সাথে আঘাত করার পরও। বস্তুটা এই পথে যাবে না, কারণ কি, তাকে এখানে বাধা আছে এই পজিশনের সাথে। তাহলে সে যেহেতু এই পজিশনের সাথে আটকানো আছে, তাহলে তার ট্র্যাজেক্টরিটা কেমন হবে? তার ট্র্যাজেক্টরিটা অনেকটা এই পজিশনের হবে। সো এই পজিশনের ট্র্যাজেক্টরিতে যদি সে থাকে, তাহলে অবশ্যই এখানে সে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত সে উপরে উঠবে, এবং সেই হাইটে ওঠার জন্য তাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল তৈরি করতে হবে উল্লম্বের সাথে। সেই অ্যাঙ্গেলটাই আমাদের নির্ণয় করতে হবে এখানে। সো সেই অ্যাঙ্গেলটা যদি এখন আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি কি জিনিস এখানে জানা লাগবে। সো ফার্স্ট অফ অল, এখানে যেহেতু দুইটা বস্তুর সংঘর্ষের ব্যাপার স্যাপার আছে, তাহলে আমাদের প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই সংঘর্ষটাকে স্থিতিস্থাপক নাকি আমাদের অস্থিতিস্থাপক। এটা কারণ কি, কারণ হচ্ছে স্থিতিস্থাপক হোক বা অস্থিতিস্থাপক হোক, আমরা এখানে অস্থিতিস্থাপক, তো স্থিতিস্থাপক সংঘর্ষ হোক অথবা অস্থিতিস্থাপক সংঘর্ষ হোক না কেন, আমাদের এইখানে যে ম্যাথটা সলিউশন করার জন্য আমাদের এখানে শক্তি সংরক্ষণশীলতা নীতি, ভরবেগ সংরক্ষণশীলতা নীতি, এরকম অনেক কিছু ইউজ করা লাগতে পারে। তাহলে আমরা কোন সূত্রটা সব এখানে ভ্যালিড হবে সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্যই আমরা এখানে জানতে হবে যে এই সংঘর্ষটাকে স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ। কারণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা ভরবেগের যে সংরক্ষণশীলতা সেটা আমরা ইউজ করতে পারি, এবং আমাদের গতিশক্তির যে সংরক্ষণশীলতা সেই গতিশক্তির সংরক্ষণশীলতা ইউজ করতে পারি। বাট সংঘর্ষ যদি অস্থিতিস্থাপক হয়, আমরা ভরবেগের সংরক্ষণশীলতা যদিও ব্যবহার করতে পারি না কেন, কিন্তু আমরা গতিশক্তি সংরক্ষণশীলতা কখনোই ইউজ করতে পারবো না। তো স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক তাহলে আমরা নির্ণয় করি। তো এখানে যেই সিনারিওটা, সেখানে আমরা বুঝতে পারতেছি যে এই যে বুলেটটা আছে, সে বস্তুর সাথে যখনই সংঘর্ষে লিপ্ত হয়েছে, সংঘর্ষের পরে তারা একসাথে মিলিত হয়ে গেছে। সো বস্তুটা এখন মিলিত বস্তুর মতো আচরণ করবে। সো মিলিত বস্তু মানে কি, তাদের ভর চেঞ্জ হয়ে গিয়েছে। তো ভর চেঞ্জ হলে তাদের ভেলোসিটি অবশ্যই কী হবে? মিক্স, অর্থাৎ মিলিত একটা ভেলোসিটি পাবো আমরা। তাহলে মিলিত ভেলোসিটি যখনই আমরা পাই, সবসময় মনে রাখবা এই সংঘর্ষটা হবে অস্থিতিস্থাপক সংঘর্ষ। সো এটা আমরা কিভাবে বুঝবো? এটা মেনলি ম্যাথ করার সময় আমরা দেখি, যখন দুইটা বস্তু মিলিত হয়ে যায়, তখন তার পূর্বে যে পরিমাণ টোটাল শক্তি ছিল, সরি টোটাল গতিশক্তি যেই থাকবে সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পরে যে টোটাল গতিশক্তি সেটা আগের তুলনায় কম হয়, অর্থাৎ গতিশক্তির সংরক্ষণ থাকে না। ফলে যদি দুইটা বস্তু সংঘর্ষের পরে মিলিত হয়ে যায়, তখন সেই সংঘর্ষটাকে আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে থাকি। বা বিষয়টাকে এইভাবে মনে রাখতে পারো, যেরকম আমরা তো জানি আদর্শ গ্যাস কণা যখন একটা সংঘর্ষে লিপ্ত হয়, সেই সংঘর্ষটাকে তো আমরা স্থিতিস্থাপক আকারে নাম দিই। তো দুইটা গ্যাস মলিকিউল যদি সংঘর্ষে লিপ্ত হয়, তারা তো একসাথে মিলিত হয়, বড় হয়ে যায় না। তারা কি হয়, তো দুইটা ভিন্ন দিকে চলে যায়। তার মানে ওই সংঘর্ষ টাইপে যদি বস্তু দুইটা সংঘর্ষের পরে মিলিত না হয়, তাহলে সেটা হবে স্থিতিস্থাপক। আর যদি সংঘর্ষের পর মিলিত বস্তু হয়ে যায়, তাহলে এটা হবে কি, অস্থিতিস্থাপক সংঘর্ষ। তার মানে আমরা এখানে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি ইউজ করতে পারি। সো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি যদি আমরা ইউজ করি, তাহলে আমরা এখানে একটা জিনিস বের করতে পারবো, সেটা হচ্ছে সংঘর্ষের পূর্বে ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগের সমান হবে। সো সংঘর্ষের পূর্বে ক্যাপিটাল এম ভরের বস্তুটার ভেলোসিটি কত ছিল? 0, প্লাস স্মল এম এর ভেলোসিটি কত ছিল? স্মল ভি। ওকে, আর সংঘর্ষের পরে ভেলোসিটি কত হবে? সংঘর্ষের পরে যেহেতু তারা মিলিত বস্তু হয়ে গেছে, তাহলে তাদের ভরও হবে কি, মিলিত বস্তুর ভর ইনটু এই দুইটা বস্তুর একই ভেলোসিটি থাকবে। তাহলে আমাদের এখানে ভি মিক্সটাই
বের করতে হবে প্রথমে, সেটা আমাদের হবে স্মল এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। ওকে, তো আমরা ভি মিক্স বের করে ফেলছি। এখন আমাদের কি বের করা দরকার এখন? সো এখন আমরা যে জিনিসটা একটু চিন্তা করব সেটা একটু ভালোভাবে খেয়াল করো, যে এই অবস্থানে যেই গুলি এবং এবং আমাদের যে গুড়ি, এখানে যে কাঠের তক্তাটা ছিল সেই তক্তার ভিতরে তো গুলি ঢুকে গেছে, তাহলে মিলিত বস্তু, এখানেও মিলিত বস্তু ছিল, আবার এই পজিশনও কি ছিল, এই পজিশনও কিন্তু সেই মিলিত বস্তুই আছে। তাহলে এই পুরো রাস্তা জুড়ে আমরা এখানে তো অস্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে গতিশক্তি সংরক্ষণশীলতা নীতিতে অ্যাপ্লাই করতে পারবো না, কিন্তু আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতিতে অ্যাপ্লাই করতে পারি। সো শক্তির ভিতরে তো আমাদের গতিশক্তিও থাকে, বিভব শক্তিও থাকে। সো গতিশক্তি প্লাস বিভব শক্তি যোগফলকে তো আমরা টোটাল শক্তি বলি। এখন সেইটা তো আর সংঘর্ষের উপর ডিপেন্ড করে না, যে স্থিতিস্থাপক হলে ইউজ করা যাবে আর অস্থিতিস্থাপক হলে ইউজ করা যাবে না। তাহলে আমরা টোটাল শক্তির সংরক্ষণশীলতা নিতে অবশ্যই ইউজ করতে পারি। তাহলে আমরা পজিশন একের জন্য যদি শক্তির সংরক্ষণশীলতা নিতে অ্যাপ্লাই করি, পজিশন একে বস্তুটাকে আমরা ধরে নিলাম যে সে আমাদের সাম্যাবস্থায় আছে, তো এই পজিশনে তার বিভব শক্তিকে আমরা 0 ধরে নিলাম। সো এই পজিশনে তার যদি বিভব শক্তিকে 0 ধরে নিই, তাহলে তার গতিশক্তি কী হবে? এই পজিশনে তার টোটাল ভর হচ্ছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এই পজিশনে তার ভ্যালোসিটি হচ্ছে ভি অফ ম্যাক্স হোল স্কোয়ার। তাহলে আমাদের 1 নম্বর পজিশনে টোটাল শক্তি বের হয়ে গেল এটা। তাহলে এখন আমরা পজিশন 2তে বের করি টোটাল কী পরিমাণ শক্তি আছে। সো খেয়াল করো, পজিশন 2তে যায় সে কিন্তু এখানে থেমে যাবে, কারণ সে যে না থামতো সে অবশ্যই থিটার চেয়ে বড় আর কোনো চলে যেত না। তো আমরা তো ধরে নিলাম যে সে সর্বোচ্চ থিটা কোণ পরিমাণ হেলতে পারবে। তাহলে সে থিটা কোণ পরিমাণ যদি হেলে, তাহলে সে অবশ্যই ওই পজিশনে তার ভ্যালোসিটি কত হবে? 0 হবে। তাহলে তার গতিশক্তি তো ওই পজিশনে কত? 0। বাট তার বিভব শক্তি একটা আছে, সেই বিভব শক্তি কী হবে? তার বিভব শক্তি হবে টোটাল ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু সে যতটুকু উচ্চতায় উঠছে। সো এখন সেই উচ্চতাটা একটু খেয়াল করো, সে ইনিশিয়ালি ছিল এই লেভেলে, ভূমি লেভেলে ছিল, তারপর সে এই পজিশনে উঠে গেছে। তাহলে সে কী পরিমাণ উচ্চতায় উঠছে? এই এইচ উচ্চতায় উঠেছে। তাহলে ওই এইচ উচ্চতাটা আমাদের এখন বের করতে হবে। সো এইচ উচ্চতাটা কীভাবে বের করব? আমরা এখানে যে চিত্রটা আছে এই চিত্রের জিওমেট্রি থেকে আমরা এইচ মানটা বের করব। খেয়াল করো, এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই সমকোণী ত্রিভুজে এই বাহুটা অতিভুজের মান 1, তাহলে এই বাহুটার মান কত হবে? এতটুকু দূরত্বটা, সেটা যদি তুমি বের করো, তাহলে সেটাকে যদি তুমি যদি cos থিটা যদি লেখো এখানে, সেটা হবে, ধরো এই দূরত্বটাকে আমরা l বললাম, তাহলে l ডিভাইডেড বাই 1, তার মানে আমাদের l এর ভ্যালু হচ্ছে কত? cos থিটা। তাহলে l যদি তোমার cos থিটা হয়, তোমার পুরো রশিটা হচ্ছে 1 মিটার। এর ভিতরে তুমি যদি l বাদ দাও, তাহলে তো তুমি h পাবা। তাহলে আমাদের যদি h এর ইকুয়েশনটা আমরা এখানে লিখি, ক্যাপিটাল M প্লাস স্মল m ইন্টু জি ইন্টু এইচ হচ্ছে আমাদের 1 মাইনাস কস থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ, 1 নং পজিশনে যে টোটাল শক্তি সেটা কত? হাফ অফ ক্যাপিটাল M প্লাস স্মল m ইন্টু ভি ম্যাক্স, সরি ম্যাক্স লিখছি কেন, এগুলো হচ্ছে মিক্স, ভি মিক্স হোল স্কোয়ার ইকুয়ালস ক্যাপিটাল M প্লাস স্মল m ইন্টু জি ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে আমরা এখানে এই m প্লাস m কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে আমাদের কি থাকে? এক পাশে থাকবে 1 মাইনাস কস থিটা, আর আরেক পাশে থাকবে আমাদের ভি মিক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g, অথবা আমরা যদি এখান থেকে কস থিটা বের করি, সেটার ভ্যালু আমাদের হবে 1 মাইনাস ভি মিক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস জি, বা থিটার ভ্যালু cos ইনভার্স 1 মাইনাস ভি মিক্স হোল স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস জি। আর ভি মিক্স আমরা 1 নং থেকে পাইছিলাম কত? সেটা পাইছিলাম ভি মিক্স আমরা পেয়েছিলাম স্মল m ভি ইন্টু ক্যাপিটাল M প্লাস স্মল m। সো এখন আমরা খেয়াল করি, জি এর ভ্যালু তো আমরা জানি, স্মল m জানি, ক্যাপিটাল M জানি, স্মল m জানি, বাট এই ভি এর ভ্যালু কিন্তু আমাদের দেয়া নাই। সো আমাদের কোনো অ্যাকুরেট রেজাল্ট কিন্তু এখানে থিটার ভ্যালু পাবো না, আমরা পাইতেছি না, বাট তারপরেও অ্যান্সার তো লিখতে হবে তোমাকে। তাহলে পুরা এই ভেরিয়েবল যুক্ত যে অ্যান্সারটা, সেটাই হবে আমাদের কি এখানে কাঙ্ক্ষিত রেজাল্ট।